আর একটা ঘটনা অনেকটা পরে, আরো পরে যখন আমি একটু একটু বাজাতে শিখেছি, গুরুজির সঙ্গে রেয়াজে মোটামুটি ভালো পারছি আর কি, একটু একটু পারছি। তো বাজাচ্ছি, হঠাৎ ঘরে ঢুকলেন ভীমসেন যোশীজি। তা আমি তখন দেখেই তো প্রথম দেখছি, তো অত বিখ্যাত আর্টিস্ট দেশের, পরে শুনেছি গুরুজির নাকি উনি খুব বন্ধু। যাই হোক, উনি ঢুকলেন, তো গুরুজি ইশারা করলেন বসতে। আর এইসব শিল্পীরা কথা টথা বিশেষ বলতেন না, ইশারাতেই কথা বেশি বলতেন। তো ভীমসেনজিকে বললেন বসতে এরকম ভাবে। তো ভীমসেনজিও কোনো কথা বললেন না, বসলেন। তারপরে গুরুজি তো রেয়াজ করছিলেন আগে থেকেই, তো সেদিনকেও মালকোষ রেয়াজ করছিলেন। তো গুরুজি গাইতে গাইতে ওনাকে ইশারা করলেন, মানে তুমি শুরু হয়ে যাও। তো ভীমসেনজিও গাইতে শুরু করলেন, তারপরে দুজনে একসঙ্গে ডুয়েট, অল্টারনেটিভ চলতে লাগলো। এইরম ভাবে মালকোষটা শেষ হলো যখন, তখন গুরুজি উঠে গেলেন। এবারে কোথায় গেলেন আমি জানি না, এবারে ভীমসেন যোশীজি একা বসে আছেন আর আমি আছি। এইবারে হঠাৎ উনি একটা রাগ শুরু করলেন, ভীমসেন যোশীজি। তো আমি তখন মনে মনে ভাবছি, এই গুরুজি যতক্ষণ ছিলেন ততক্ষণ ভরসা ছিল, আর এই ওনার সঙ্গে এখন আমাকে বাজাতে হবে, এ তো খুবই ভয়ের ব্যাপার একটা, অত বিখ্যাত শিল্পী। আর আর গুরুজি ছিলেন বলে আমার একটা ভরসা তবু ছিল, ভয় খুব পাচ্ছিলাম, ঠিক মতো পারছিলাম না, খুব সেকিভাবে কন্ট্রোলে বাজাচ্ছিলাম। কিন্তু যখন গুরুজি কোনো কাজে গেছেন আর কি ঘরের বাইরে, আর ভীমসেনজি শুরু করেছেন, তো আগে চলছিল মালকোষ, উনি শুরু করলেন চন্দ্রকোষ। তো আমি বুঝতে পারছি রাগটা, কিন্তু তখন যেন হাতটা মনে হচ্ছে কেউ ধরে রেখে দিয়েছে, মানে হাতটা পাথরের মতো হয়ে গেছে, আঙুলগুলো চলতেই চাইছে না। আর খালি মনে হচ্ছে যে আমার পক্ষে সম্ভব না, এইরকম শিল্পীর সঙ্গে কি বাজাবো। ভয়ে কাঁপছি তখন একদম। তো ভীমসেনজি হঠাৎ গানটা থামিয়ে আমাকে বললেন, আরে ক্যা হুয়া, বাজাও। আর আমি তো ওনার দিকে তাকাতেই পাচ্ছি না, আমি মানে আবার চেষ্টা করছি, হাত দিয়ে কিছুই বেরোচ্ছে না। তো তখন উনি আবার থামলেন। আরে তুমি তো আবি তো বাজা রহে থে, মানে গুরুজি যখন ছিলেন তখন তো একটু একটু বাজাচ্ছিলাম। अभी तो तुम बजा रहे थे, लेकिन अभी क्या हुआ तुम्हारा, अभी तुम तो क्या हुआ क्या तुम्हारा। উনি তো বুঝতে পারছেন না আমি অত নার্ভাস হয়ে গেছি। উনি উনি তখন এইটে বলাতে আমি ভাবলাম যে কিছু একটা বলতে তো হবেই, তাহলে তো খারাপ হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে असल में मेरा तबीयत ठीक नहीं है। अच्छा, तबीयत ठीक नहीं है, अच्छा गुरुजी को आने दो, गुरुजी को बोलूंगा ऐसा दुबला पतला है क्या तबीयत। তখন খুব রোগাচ্ছিলাম, ছিলাম, স্লিম বরাবরই আমি। তো গুরুজি আসতেই গুরুজি ঘরে ঢুকেছেন, তারপরে अरे क्या तुम्हारा शागिर्द बनाया, इतना दुबला पतला है, इसको ठीक से खिलाओ, ये आदमी बोल रहा है तबीयत ठीक नहीं है, मेरे साथ बजाता ही नहीं है। इसका क्या हो गया। এবারে গুরুজি বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। तो गुरुजी बोलছেন যে अरे नहीं नहीं, ये लोग नया नया स्टार्ट शुरू किया मेरे पास, सब चीजें चल रही है, शुरू हुआ, लेकिन देखो तुम्हारे साथ बैठा है तो इसको थोड़ा टाइम तो दो, अभी तुम इसके पास इतना डिमांड कर रहे हो, মানে উনি কোথায় আর আমি কোথায়। তখন উনি বলছেন अरे मैं क्या शेर हूँ उसको क्या खा जाऊंगा क्या। তো এটা আমার একটা মানে মনে রাখার মতো ঘটনা। এটা আমি সবাইকেই বলি যে কি ছিলাম আমি আর কি, মানে এতই ইনোসেন্ট ছিলাম, কিছুই কিছুই জানতাম না। অথচ ভীমসেনজির সঙ্গে ওই রকম ঘটনা হওয়ার পরে তারপরে অনেক বছরই মানে ওনাকে দেখতাম, ওনার গান শুনতে যেতাম, বা কখনো কখনো ওনার সঙ্গে আমি কনফারেন্সে তানপুরাও বাজিয়েছি। কিন্তু পরে অনেক দেরিতেই ওনার সঙ্গে সুযোগ পেয়েছিলাম। 1994 সালে প্রথম ওনার সঙ্গে স্টেজে বসার সুযোগ পাই, সঙ্গত করার। তো তারপর থেকে ওই 20-22 বার
বিভিন্ন কনফারেন্সে বাজিয়েছি। তো সেইটে আমার কাছে মানে একটা বিরাট সৌভাগ্য তো বটেই। কেননা কোনখান থেকে ওনার সঙ্গে দেখা হয়েছিল তখন আমি কিছুই জানতাম না, আর পরবর্তীকালে ওনার সঙ্গেই আবার বসার সুযোগ হলো। এটা অনেক বড় পাওয়া। আর তারপরে উনি আমাকে খুব ভালোবাসতেন, মানে অর্গানাইজারদের আমার কথা বলতেন, इसको बुलाओ, ও কানন সাব কা স্টুডেন্ট হ্যায়, इसको बुलाओ। আর কখনো কখনো মজা করে বলতেন, ও জ্যোতি বাবু হ্যায় না, উনকো বুলাও। এইসব বলতেন টলতেন, এইরকম আর কি।